জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব আওয়ামী সরকারকে ক্ষমতা রাখতে ২০০ পুলিশের ১৫ বছরের কারাদণ্ড এবং কোটা বিরোধী গণহত্যা চালাতে ২৫০ জন দারোগার চাকরি বাতিল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সাঈদী হত্যার মামলায় শেখ হাসিনার নামে এবং ওবায়দুল কাদের আইনজীবী সহ আসামি ২৫ জন, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরও জানিয়ে দেব ভারতের চাপে সেনাবাহিনীর ১৫ বছর পর পিলখানা হত্যার গোপন তথ্য রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক মিডিয়া। জয় হাসিনা সহ ফেঁসে যাচ্ছে ৪৮ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এবং সবশেষে জানিয়ে দেব গুমে থাকার যে ভয়াবহ বর্ণনা দিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি। এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্ব মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত ৩২,০০০ পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ পুলিশ সদস্য। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসাবে এসব পুলিশ নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পুরুষ, নারী ও এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রীর এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এলাকা থেকে ১০,০০০ পুলিশ সদস্য নিয়োগ পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জ কোটা অনুযায়ী ৮০০ লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ এবং ২,০০০ নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে। একে একে এবার দেখে নেই আইনশৃঙ্খলা রক্ষার নামে করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনীয় পুলিশ সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে ১,০০০ কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান ২৫৮ জন। এদের ২০০ জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকার। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবুরের পরের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জ বাসিন্দা এই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তারা অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের উপর ৫ই মে শাপলা চত্বরের গণহত্যা। এ তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন। প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন যে যতই স্যাংশন আসুক ভয় পাই না। সম্প্রতি নিজের স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকে দায়ী করেছেন। জানা গেছে তার স্ত্রী দিলরুবার ছোট ভাইকে ভিসানীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকে কানাডা থেকেও ফেরত পাঠানো হয়। এ নিয়ে বাসায় পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে।
এ তালিকার চতুর্থ ব্যক্তি ও আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোলাপি পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজনের জঙ্গি হত্যার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি মঞ্চ কারিগর তিনি। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনো ধোঁয়াশা রয়ে গেছে এটি। বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যক্কারজনক। বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের দাবি জানানো হয়েছে। কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে তদন্ত করার উদ্যোগ নেওয়ায় তাকে ধন্যবাদ। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মেজর হাফিজ বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিক বল ভেঙে ব্যর্থ রাষ্ট্র করতে এই হত্যাযজ্ঞ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই জড়িত। দীর্ঘ ৮ বছর গুম থাকার বর্ণনা দিয়েছেন জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিং এ বলেন, তার উপর অবর্তনীয় নির্যাতন করা হয়েছে। ২০১৬ সালের ২৩ আগস্ট নিখোঁজ হন মিস্টার আজমি। সেই দিনের কথা স্মরণ করে তিনি বলেন, ওই দিন তিনি তার অসুস্থ মায়ের সাথে ভাত খেতে বসছিলেন। সেদিন সরকারের গুন্ডা বাহিনী আমার বাসায় আসে। তাদের মাঝে যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। আমাকে তুই করে কথা বলেছে, চরম দুর্ব্যবহার করেছে বলেছিলেন তিনি। মিস্টার আজমি তাদের পরিচয় জানতে চাইলে তারা তার জবাব দেয়নি। এমনকি মামলা বা ওয়ারেন্ট ছাড়া আমায় গ্রেপ্তার করতে পারেন না বলার পরও তারা নির্বিকার ছিল। তারা খালি বলেছে, হাতকড়া পরাতে হাত দেন। এক পর্যায়ে আমি আমার মান সম্মান বাঁচাতে হাত দিয়েছি, নয়তো আমার গায়ে হাত উঠিয়ে দিত। এটাই বাকি ছিল, তিনি বলেন। এরপর তারা তার চোখ বেঁধে একটি মাইক্রোবাসে উঠায়, তারপর একটি মুখোশ পরায়। তারপর ১.৫ ঘন্টার মতো পার হয়ে গাড়িটি একটা জায়গায় থামে এবং তারপর তাকে একটা রুমে নিয়ে চোখ হাত খুলে দেওয়া হয় বলেছিলেন তিনি। ওরা একটা পায়জামা লুঙ্গি দিল, কাপড় পাল্টে দিতে বলল। আমার বাবার স্যান্ডেল আমার পায়ে ছিল, স্যান্ডেল নিতে গেলে আমি দেইনি, ওটা আমার বাবার স্মৃতি ছিল। প্রতিদিন নতুন কায়দায় নির্যাতন চালাতে হতো। তিনি জানান, এরপর প্রতিদিন নতুন কায়দায় তার উপর নির্যাতন চালানো হয়েছে। মিস্টার আজমি ভেবেছিলেন তাকে ক্রসফায়ারে মেরে ফেলা হবে। সেজন্য তিনি গাড়িতে বসে বারবার জিজ্ঞেস করেছিলেন যে তাকে ক্রসফায়ারের জন্য নিচ্ছে কিনা। আমার পাশে একজন বলল, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার সাথে কথা বলবে। প্রথম দিন ভোরবেলাতে তিনি উজু করে এসে ফরজ নামাজ পড়েছিলেন। তাকে যে ঘরে রাখা হয়েছিল সেখান থেকে টয়লেটে যাওয়ার দূরত্ব ছিল ৫০ কদম। তিনি বলেন, আমার ২ হাত পা চোখ বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে যেত। টয়লেটের ভেতর গিয়ে চোখ হাত খুলে দিত। বাইরে থেকে স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখত। কাজ শেষ হলে তারা আবার দরজা খুলে দিত, তারপর চোখ হাত বেঁধে নিয়ে আমার রুমে নিয়ে আসত। সেদিনের স্মৃতি থেকে তিনি বলেন যে নামাজ পড়ে তিনি সারা রাত কান্নাকাটি করেছেন। কারো পায়ের আওয়াজ শুনলেই মনে হতো এই বুঝি আমাকে ক্রসফায়ারে নিয়ে যাচ্ছে। আমি নামাজ পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহকে বললাম, এই নামাজ যেন আমার শেষ নামাজ হয়, আমার লাশ যেন কুকুর বিড়াল না খায়। এরপর একটা পর্যায়ে তিনি জ্ঞান হারান ও কতক্ষণ পরে জ্ঞান ফিরেছে তা তিনি জানেন না। যখন জ্ঞান ফিরেছে তখন তাকে বলা হয় যে প্রেশার বেড়ে গিয়েছিল। তিনি জানান, তাকে যেখানে রাখা হয় সেখানে দিনরাত বোঝা যেত না। আমি গেল ৮ বছর সেখানে বন্দি থাকা অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখিনি, আকাশ দেখিনি, সূর্য দেখিনি,
মাঝে মাঝে তারা চোখ এমনভাবে বাঁধত, মনে হচ্ছিল আমার চোখের মনি ফেটে যাবে। হাতকড়া পরা থাকতে থাকতে হাতে ঘা হয়ে যেত। ৮ বছর আমি এক অন্ধকার ঘরে ছিলাম, পৃথিবীর কিছু আমি দেখতে পাইনি এ সময়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের ২ দিন পর বাড়ি ফেরেন মিস্টার আজমি। ফিরে এসে তিনি জানতে পেরেছেন তাকে তুলে নেওয়ার পর তারা তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেছে এবং তাকেও তুলে নিয়ে যেতে চেয়েছিল। তিনি আরও দাবি করেন যে তারা আমার বাসার যুবতী কাজের মেয়ের গায়ে হাত তুলেছে, যারা তাকে এবং তাদেরকে অন্যদেরকে গুম করেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তিনি। তিনি তার বক্তব্যের শুরুতেই ২৯,৭৯৪ ঘন্টার নির্মম জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকেও ধন্যবাদ দেন তিনি। অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে ৫০ বছর দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান যাতে তারা এই সরকারের প্রতি সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখে।